হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট হাব। আজকের এই ভিডিওটিতে শুরু করতে চলেছি তোমাদের বায়োলজি। এটা তোমাদের বায়োলজির ফার্স্ট লেকচার হবে। আর তোমাদের বায়োলজিতে সবার প্রথম যে তোমাদের চ্যাপ্টারটি আছে ক্লাস 11-এ, সেটা হচ্ছে লিভিং ওয়ার্ল্ড। তাহলে শুরু করছি। লিভিং ওয়ার্ল্ড লেকচার নাম্বার 1। লেকচারটা দেখার সময় তোমরা এনসিইআরটি যে তোমাদের যে বইটা তোমরা কিনতে হবে তোমাদের, সেটা হচ্ছে এনসিইআরটি বায়োলজি। সেই এনসিইআরটিতে ক্লাস 11-এর এনসিইআরটি লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটা তোমরা সামনে খুলে নিয়ে বসবে। আর বায়োলজির জন্য সেরকম তোমাদের আলাদাভাবে কোনো নোটস না বানালেও চলবে। আমি এখানে যেগুলো যেগুলো জিনিস বোঝাবো, যদি কারোর দরকার হয় তাহলে তোমাদের এনসিইআরটির যে পেজের পাশে টপিকটার পাশে যে ফাঁকা জায়গাটা থাকবে, সেখানে ছোট ছোট করে এক্সপ্লেনেশনটা লিখে নিতে পারবে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে। ঠিক আছে? এবার লিভিং ওয়ার্ল্ড তোমাদের নতুন এনসিইআরটি যেটা এবছর বেরিয়েছে, সেটাতে কিছু জিনিস নেই, সেটা আমি সেখান থেকেই শুরু করব। আর এই ইয়েটা তোমাদের নতুন এনসিইআরটি যারা যারা কিনেছো সেটাতে পাবে না, পুরোনো এনসিইআরটিতে পাবে। আর পুরোনো এনসিইআরটির যে পেজটা আমি তোমাদের নতুন এনসিইআরটিতে নেই, সেটা আমি ভিডিওর তোমার ফার্স্টে বা লাস্টে আমি এটা অ্যাটাচ করে দেবো। তোমরা সেখান থেকে একটা পেজের মধ্যে নিয়ে নিতে পারবে, তুলে নিতে পারবে, কপি করে নিতে পারবে। তাহলে শুরু করছি দ্য লিভিং ওয়ার্ল্ড। দেখো, সবার প্রথমে তোমাদের লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারের প্রথমে যেটা প্রথম যে প্যারাটা, সেখানে বলা আছে হাউ ওয়ান্ডারফুল ইজ দ্য লিভিং ওয়ার্ল্ড, দ্য ওয়াইড রেঞ্জ অফ লিভিং টাইপস ইজ অ্যামেজিং, দ্য এক্সট্রাঅর্ডিনারি হ্যাবিটেটস ইন হুইচ উই ফাইন্ড লিভিং অর্গানিজম, be it cold mountains, deciduous forest, ocean, fresh water, lakes, deserts or hot spring, leaves us speechless. হাউ ওয়ান্ডারফুল ইজ দ্য লিভিং ওয়ার্ল্ড লিভিং ওয়ার্ল্ড এই যে আমাদের বিশ্বব্রহ্মাণ্ড, সেটা ওয়ার্ল্ডটা, সেই যে আমাদের যে পৃথিবীটা, এটা কতটা ওয়ান্ডারফুল দেখতে, খুবই সৌন্দর্যপূর্ণ। দ্য ওয়াইড রেঞ্জ অফ লিভিং টাইপস ইজ অ্যামেজিং, অনেক প্রজাতির তোমরা প্রাণী দেখতে পারবে। The extraordinary habitats in which we find living organisms, be it cold mountains, deciduous forest, ocean, fresh water, lakes, deserts or hot spring, leave us speechless. এমন এই পৃথিবীতে অনেক অনেক টাইপের হ্যাবিটেট আছে, যেমন কোল্ড মাউন্টেন তোমার বরফে ঢাকা পাহাড়, তারপর ঘন জঙ্গল, সমুদ্র, ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে হ্রদ, যেখানে হচ্ছে তোমার স্বাদু জলের হ্রদ, ডেজার্ট অর হট স্প্রিং, ডেজার্ট হচ্ছে তোমার মরুভূমি, হট স্প্রিং হচ্ছে যেখানে উষ্ণ গরম জল থাকে সেখানে। এই সব জায়গায় কোনো না কোনো প্রজাতির একটা প্রাণী তোমরা দেখতেই পারবে। The beauty of a galloping horse, of the migrating birds, the valley of flowers or the attacking shark evokes awe and a deep sense of wonder. The ecological conflict and cooperation among members of a population and among populations of a community, or even the molecular traffic inside a cell, make us deeply reflect on what indeed is life. This question has two implicit questions within it. The first is a technical one and seeks answer to what living is as opposed to the non-living, and the second is a philosophical one and seeks answer to what the purpose of life is. As scientists, we shall not attempt answering the second question. We will try to reflect on what is living. ঠিক আছে? এতটুকু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের দরকার নেই। এর মধ্যে থেকে সাধারণত কোনো কোশ্চেন আসেনি এখনো পর্যন্ত, আর আসবেও না। এতটুকু যে তোমাদের যেটা আর কি দেওয়া আছে প্যারাটা, এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা তোমরা না পড়লেও চলবে। মেন প্যারা যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে, দেখো তোমাদের কাছে নতুন এনসিইআরটি নেই, পুরানো এনসিইআরটি যাদের কাছে আছে সেখানে দেখো তোমরা একটা প্যারা দেখতে পাবে, হোয়াট ইজ লিভিং। হোয়াট ইজ লিভিং এইভাবে শুরু হয়েছে। এখানে দেখো লেখা আছে, when we try to define living we conventionally look for distinctive characteristics exhibited by the living organism. যখন আমরা লিভিং জিনিসটা কি একজন কোনো একটা জিনিস যে কি বলবো লিভিং, সে যে লিভিং, সে বেঁচে আছে, সেটা কিসের জন্য, সেটাকে আমরা এক্সপ্লেন করবো কীভাবে, সেটার জন্য আমাদের কয়েকটা ক্যারেক্টারিস্টিক যেটা লিভিং অর্গানিজম ফলো করে, সেটার উপর বেস করে আমরা তাকে একটা ক্রাইটেরিয়া দিয়ে থাকি। যেমন
growth, reproduction, ability to sense environment and mount a suitable response come to our mind immediately as unique features of living organism. গ্রোথ মানে যে হচ্ছে বেড়ে ওঠে, রিপ্রোডাকশন মানে যে হচ্ছে রিপ্রোডিউস করে, নিজের নিজের মতন একটা রেপ্লিকা প্রডিউস করতে পারে, তার রিপ্রোডাকশন বলে তাকে। অ্যাবিলিটি টু সেন্স এনভায়রনমেন্ট অ্যান্ড মাউন্ট আ সুইটেবল রেসপন্স, অ্যাবিলিটি টু সেন্স এনভায়রনমেন্ট মানে তোমার আশেপাশে যা যা জিনিসপত্র যা যা ঘটনা ঘটছে সেটা তুমি সেন্স করতে পারো, মানে সেটা তুমি বুঝতে পারো এবং সেটার কাউন্টার একটা তুমি একটা নিজের একটা রেসপন্স দিতে পারো। এগুলোই হচ্ছে ইউনিক ফিচার, যেগুলোকে সাধারণত ধরা হয় যে হ্যাঁ এগুলো ফিচার যেই অর্গানিজম ফুলফিল করে, যে এই যেই ডিমান্ডগুলো যে অর্গানিজম ফুলফিল করে তারা হচ্ছে লিভিং। One can add a few more features like metabolism, ability to self-replicate, self-organize, interact and emergence to this list. আর এছাড়াও অন্য কিছু জিনিস যেমন মেটাবলিজম হচ্ছে তোমাদের সেল টু সেল ইন্টারাকশন যেটা হয় তোমাদের মানে যত রকমের প্রাণী আছে অর্গানিজম আছে তাদের সেল টু সেল ইন্টারাকশনকেই মেটাবলিজম বলা হয়। অ্যাবিলিটি টু সেলফ রেপ্লিকেট, সেলফ অর্গানাইজ, ইন্টারাক্ট অ্যান্ড এমার্জেন্স টু দিস লিস্ট, এইসব জিনিসকেও একটা বেসিস হিসাবে ধরা হয় যে এইসব ক্রাইটেরিয়া যেই অর্গানিজম ফুলফিল করে তারা হচ্ছে লিভিং। লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইচ অফ দিস, এগুলো বোঝার চেষ্টা করো। অল লিভিং অর্গানিজমস গ্রো, all living organisms grow, এটা হচ্ছে স্টেটমেন্ট। ইনক্রিজ ইন মাস অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস আর টুইন ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ। ইনক্রিজ ইন মাস মানে হচ্ছে ভর। এবার কোনো একটা অর্গানিজমের টাইম টু টাইম তার ভর বাড়ছে, তার মাস গেন হচ্ছে। আর ইনক্রিজ ইন নাম্বার অফ ইন্ডিভিজুয়াল মানে সে রিপ্রোডিউস করছে, সে মানে নিজের মতন সেম আরও সেম অর্গানিজম প্রডিউস করছে, এটাকে বলা হচ্ছে রিপ্রোডাকশন। এটা হচ্ছে টুইন ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ, মানে যারা এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করে যারা ফুলফিল করে তারা হচ্ছে গ্রো করে। বোঝা গেল? এবার তারপরে দেখো, মাল্টি সেলুলার অর্গানিজম গ্রোস বাই সেল ডিভিশন। মাল্টি সেলুলার অর্গানিজম মানে হচ্ছে এককোষী না, বহুকোষী প্রাণী। সেল মনে করো এটা একটা সেল, 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 এরকম প্রচুর সেল আছে। এই অর্গানিজমটাকে বলা হবে হচ্ছে তোমার মাল্টি সেলুলার অর্গানিজম, এগুলো হচ্ছে সেল। এই সেলটাই একটার থেকে ডিভাইড করবে, দুটো হবে, এটা আবার ফার্দার দুটো হবে, এটা আবার ফার্দার দুটো হবে, এটা আবার ডিভাইড হবে, এটা আবার ডিভাইড হবে, এটা আবার হবে, এটা আবার হবে। এভাবে একটা মাল্টি সেলুলার অর্গানিজম হচ্ছে গ্রো করে। গ্রো বলতে নিজের মাস গেইন করে, মাস বাড়ায়, প্লাস হচ্ছে রিপ্রোডিউস করে, এইভাবে গ্রো হয়। এই জন্য বলা হয়েছে যে মাল্টি সেলুলার অর্গানিজম গ্রোস বাই সেল ডিভিশন। বোঝা গেল? In plants, this growth by cell division occurs continuously throughout their lifespan. In animals, this growth is seen only up to a certain age. However, cell division occurs in certain tissues to replace lost cells. Plants মানে উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, এই দিস গ্রোথ বাই সেল ডিভিশন মানে হচ্ছে সেল দুটো ভাগ, মানে নতুন একটা সেল ভাগ হয়ে দুটো নতুন সেল তৈরি করা, এটাকে বলা হচ্ছে সেল ডিভিশন। এই প্লান্টের ক্ষেত্রে মানে উদ্ভিদের ক্ষেত্রে এই সেল ডিভিশনটা দিয়ে হচ্ছে উদ্ভিদ গ্রোথ হয় উদ্ভিদে। এইটা কন্টিনিউয়াসলি হতে থাকে, মানে সারা জীবন উদ্ভিদ যতদিন বাঁচে ততদিন হতে থাকে, থ্রু আউট দেয়ার লাইফ স্প্যান, যতদিন বাঁচে। আর অ্যানিমালের ক্ষেত্রে কি, দিস গ্রোথ ইজ সিন অনলি আপ টু আ সার্টেন এজ। অ্যানিমালের ক্ষেত্রে এই গ্রোথটা পার্টিকুলার একটা টাইম পিরিয়ড পর্যন্তই দেখা যায় ওর লাইফে। হাউএভার সেল ডিভিশন অকার্স ইন সার্টেন টিস্যুস টু রিপ্লেস লস্ট সেলস। কিন্তু কিছু টিস্যুর ক্ষেত্রে দেখা যায় যে এই সেল ডিভিশনটা শুধু হচ্ছে মানে গ্রোথে কোনো মানে আর কি ইম্পর্টেন্স নেই। এটা কিছু টিস্যুর ক্ষেত্রে কি হয়, যেগুলো টিস্যু মরে যায়, যেগুলো সেল মরে যায় সেগুলোকে রিপ্লেস করার জন্য নতুন একটা সেল, মনে করো একটা কোষ মরে গেছে, সেই কোষটাকে পরিবর্তন করে নতুন একটা কোষ দেওয়াই হচ্ছে
এই তোমার সেল ডিভিশনের কাজ কিছু কিছু টিস্যুর ক্ষেত্রে, এটা অ্যানিমালের ক্ষেত্রে। ইউনিসেলুলার অর্গানিজমস অলসো গ্রো বাই দ্য সেল ডিভিশন। ইউনিসেলুলার মানে হচ্ছে এককোষী প্রাণী, যাদের যেমন হচ্ছে তোমার মাল্টিসেলুলার 1 2 3 4 5 এরকম অনেক সেল আছে, এদেরকে মাল্টিসেলুলার অর্গানিজম বলে। ইউনিসেলুলার হচ্ছে যার একটাই কোষ আছে সম্পূর্ণ, সেই একটা কোষ দিয়ে সে তার যাবতীয় শরীরের কাজ করে থাকে, তাদেরকে বলা হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম। তারাও সেল ডিভিশনের মাধ্যমেই গ্রোথ হয়। One can easily observe this in vitro cultures by simply counting the number of cells under the microscope. In vitro মানে হচ্ছে ল্যাবের মধ্যে সেলের ডিভিশন করানো, মানে অর্গানিজমের বডির বাইরে, সেখানে এই ল্যাবের মধ্যে মাইক্রোস্কোপ দিয়ে তুমি এই গ্রোথ জিনিসটাকে দেখতে পারবে, সেল ডিভিশনটাকে দেখতে পারবে যদি মাইক্রোস্কোপের মধ্যে তুমি ভালো করে দেখে একটা একটা করে সেল কাউন্ট করো, মানে সেল ডিভিশনের টাইম, একটা সেলকে ডিভাইড হতে যে টাইম লাগে সেই টাইম পর পর তুমি কাউন্ট করে দেখতে পারবে যে একটা একটা করে সেল, দুটো দুটো করে সেল নতুন প্রডিউস হচ্ছে। In majority of higher animals and plants, growth and reproduction are mutually exclusive events. One must remember that increase in body mass is considered as growth. Non-living objects also grow. এবার এখানে এতটুকু বোঝার পরে একটা জিনিস তোমরা দেখো যে ইনক্রিজ ইন বডি মাস মানে যে যখন আমি বললাম যে গ্রোথ হচ্ছে কি ভরের জন্য, মাস গেইন করছে, তো ইনক্রিজ ইন বডি মাস ইজ কনসিডার্ড অ্যাজ গ্রোথ। মানে তোমার মানে অর্গানিজমের বডি যখন হচ্ছে মাস গেইন করলো, সেটাকে তোমরা গ্রোথের ক্রাইটেরিয়া হিসেবে নিচ্ছ যে হ্যাঁ সেটা গ্রো করছে। কিন্তু নন লিভিং অবজেক্ট যেগুলো, যে মানে যাদের কোনো প্রাণ নেই, কোনো মানে কোনো এনভায়রনমেন্টাল কোনো রেসপন্স দেয় না, প্রাণ নেই যাদের, নন লিভিং অবজেক্টস অলসো গ্রো, সেগুলোও গ্রো করে। কিভাবে? ইফ উই টেক ইনক্রিজ ইন বডি মাস অ্যাজ আ ক্রাইটেরিয়ান ফর গ্রোথ, যদি তোমরা ইনক্রিজ মানে বডির মাস গেনটাকে যদি একটা গ্রোথের ক্রাইটেরিয়া হিসেবে নাও, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী নন লিভিং অবজেক্ট যেগুলো সেগুলো গ্রো করে। কেমন? মাউন্টেন, বোল্ডার অ্যান্ড স্যান্ড মাউন্টস ডু গ্রো। মাউন্টেন, মাউন্টেন মানে হচ্ছে পাহাড়, স্যান্ড মাউন্ট হচ্ছে বালি টিলা, বোল্ডার হচ্ছে তোমার পাথর, এসবও গ্রো করে। কিভাবে গ্রো করে দেখে নাও। এটা মনে করো একটা পাহাড়, এটা মনে করো একটা পাথর, আর এটা মনে করো একটা বালুর টিলা, স্যান্ড মাউন্ট। এবার টাইম টু টাইম কি হয়, উপরে আর একটা লেয়ার আসলো, সেটা মাটির হতে পারে বা অন্য কিছু হতে পারে। এই পাথরের উপরে আর একটা লেয়ার আসলো মাটির, এই স্যান্ড মাউন্ট মানে তোমার হচ্ছে বালির টিলা, এটার উপরেও আর একটা বালির একটা লেয়ার আসলো, এটা আরো টুকরো হলো। এইভাবে করে দেখো, এটা কিন্তু নন লিভিং, এটাও নন লিভিং, এটাও নন লিভিং। আস্তে 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 কিন্তু উপরে লেয়ার জমতে এটাও কিন্তু গ্রো করছে আস্তে আস্তে। তাহলে এটা নন লিভিং অবজেক্ট হয়েও এটা গ্রো করছে। এই জন্য this kind of growth exhibited by non-living objects is by accumulation of material on the surface. Accumulation এখানে তোমার উপরে ওর লেয়ারটাতে ম্যাটেরিয়াল আস্তে 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 জমা হয়ে এটার গ্রোথ হচ্ছে। In the surface, in living organisms growth is from the inside. আর লিভিং, এটা হচ্ছে নন লিভিং অর্গানিজম, এটা বাইরে থেকে গ্রোথ হচ্ছে অ্যাকুমুলেশনের মাধ্যমে। আর লিভিং অর্গানিজমের ক্ষেত্রে কি গ্রোথটা হয় হচ্ছে ইনসাইড থেকে। কোনো একটা লিভিং অর্গানিজমের বডিতে যে সেল আছে, সেলটা বডির ভিতরে হচ্ছে ডিভাইড করে, সেল ডিভিশন হয়, আস্তে আস্তে গ্রো করে। এই জন্য বলা হয় in living organism growth is from the inside. Growth therefore cannot be taken as a defining property of the living organism. Conditions under which it can be observed in all living organisms have to be explained, and then we understand that it is a characteristic of living systems. A dead organism does not grow. তাহলে
গ্রোথ দেয়ারফর ক্যানট বি টেকেন অ্যাজ এ ডিফাইনিং প্রপার্টি অফ দ্য লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজমের সে যে মানে গ্রো করছে সেটার ক্রাইটেরিয়া হিসেবে তুমি গ্রোথকে নিতে পারবে না এই সব কারণের জন্য। এইবার conditions under which it can be observed in all living organisms have to be explained and then understand that এর থেকে কনক্লুশন মানে তোমাদের মেন যেটা তোমাদের কনক্লুশনে আসবে সেটা হচ্ছে ইট ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ লিভিং সিস্টেম। মানে গ্রোথটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক লিভিং সিস্টেমের, নট আ লিভিং অর্গানিজম। কারণ আ ডেড অর্গানিজম ডাজ নট গ্রো। যেগুলো ডেড হয় সেগুলো মানে মৃত জিনিস, মৃত জীবজন্তু বা অন্য কোনো মৃত জিনিস সেগুলো কোনোদিনও গ্রো করে না। তাহলে এটা একটা লিভিং সিস্টেমের ক্রাইটেরিয়া, এটা কোনো লিভিং অর্গানিজমের ক্রাইটেরিয়া হবে না। বোঝা গেল? তাহলে অ্যাট দি এন্ড তোমাদের এতটুকু প্যারার থেকে তোমাদের মনে রাখতে হবে যে গ্রোথ ইজ নট a defining property of living organisms. Growth is a characteristic of living system. Because dead organisms does not grow. এই দুটো পয়েন্ট তোমরা মনে রাখবে। এই দুটো পয়েন্ট হচ্ছে তোমাদের অতটুকু প্যারার কনক্লুশন। বোঝা গেল? নোট করে নাও। তারপর reproduction likewise is a characteristic of living organisms. In multicellular organisms, reproduction refers to the production of progeny possessing features more or less similar to those of the parents. Reproduction হচ্ছে এভাবে তোমরা reproduction কেও likewise is a characteristic of living organism এর একটা ক্যারেক্টারিস্টিক ধরতে পারো, কিন্তু এখানে বলা আছে দেখো তারপরে in multicellular organism reproduction refers to the production of progeny possessing features more or less similar to those of the parent. In multicellular মানে বহুকোষী জীবের ক্ষেত্রে রিপ্রোডাকশন হচ্ছে একটা প্রসেস যেটার মাধ্যমে সেই বহুকোষী জীবটি প্রডিউস করে নিজের প্রোজেনিকে, মানে ওর অর্গানিজমের সেম ক্যারেক্টারিস্টিক, তার থেকে হয়তো কোনো কিছু একটা ফিচার্স ওর বেশি থাকতে পারে অথবা কম থাকতে পারে, কিন্তু ওর মতনই হবে, সেম প্রজাতির হবে, অফ দোজ অফ দ্য প্যারেন্টস মানে যে হচ্ছে তোমার তৈরি করছে, এটাকে বলা হচ্ছে রিপ্রোডাকশন। তাহলে সামারাইজ করবো কি, রিপ্রোডাকশন লাইকওয়াইজ ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজমের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে রিপ্রোডাকশন। মাল্টিসেলুলার মানে বহুকোষী প্রাণীরা
বহুকোষী প্রাণীর ক্ষেত্রে রিপ্রোডাকশন রেফার্স টু দ্য প্রোডাকশন, মানে হচ্ছে রিপ্রোডাকশন রেফার্স টু দ্য প্রোডাকশন অফ প্রোজেনি, মানে হচ্ছে রিপ্রোডাকশন বহুকোষী জীবের ক্ষেত্রে রিপ্রোডাকশন হচ্ছে নিজের মতো ছোট জীব প্রডিউস করা, জীব তৈরি করা, possessing features more or less similar to those of the parents, যার মধ্যে সেই লিভিং অর্গানিজমের হয় সেম জিনিসপত্র অথবা হয় সেম গুণ সম্পন্ন হবে, অথবা তার থেকে একটু কম গুণ সম্পন্ন হবে, অথবা তার থেকে একটু বেশি গুণ সম্পন্ন হবে। বোঝা গেল? Invariably and implicitly we refer to the sexual reproduction. Organisms reproduce by asexual means also. এই বহুকোষী জীবদের মধ্যে এই যেটা তোমার হচ্ছে রিপ্রোডাকশন বলা হয় সেটা আমরা ডিসকাস করলাম সেক্সুয়াল রিপ্রোডাকশন, কিন্তু এসেক্সুয়ালিও রিপ্রোডিউস হয়ে থাকে, রিপ্রোডাকশন করে থাকে প্রাণীরা। এটা পরের চ্যাপ্টারে তোমরা দেখতে পারবে হায়ার ক্লাসে। ফাঙ্গি মাল্টিপ্লাই অ্যান্ড স্প্রেড ইজিলি ডিউ টু মিলিয়ন্স অফ এসেক্সুয়াল স্পোর্স দে প্রডিউস। ফাঙ্গিরা রিপ্রোডিউস করে হচ্ছে মিলিয়ন্স অফ এসেক্সুয়াল স্পোরের দ্বারা, স্পোর প্রডিউস করে, সেই স্পোরের সেগুলো হচ্ছে এসেক্সুয়াল স্পোর, সেই স্পোর দিয়ে হচ্ছে মিলিয়ন্স ফাঙ্গি হচ্ছে রিপ্রোডিউসার। In lower organisms like yeast and hydra we observe budding. In planaria the flatworms we observe true regeneration. Example, a fragmented organism regenerates the lost part of its body and becomes a new organism. In planaria flatworms, in lower organism, lower মানে হচ্ছে লোয়ার অর্গানিজমের ক্ষেত্রে মানে তোমার অতটা সুপিরিয়র প্রাণী না, নিম্নমানের জীব যেমন ইস্ট এবং হাইড্রা, এরা হচ্ছে বার্ডিং করে, এরা বার্ডিংয়ের মাধ্যমে রিপ্রোডিউস করে। আর প্ল্যানেরিয়া যেটাকে ফ্ল্যাট ওয়ার্মও বলা হয়ে থাকে, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে হয় হচ্ছে ট্রু রিজেনারেশন মানে একটা জীব, সে মনে করো একটা জীব, এরকম একটা জীব, ওর এতটুকু অংশ কেটে বাদ হয়ে গেল, ঠিক আছে? এইবার এই যে ফ্র্যাগমেন্ট, এই যে কেটে বাদ হয়ে গেল অংশটা, ফ্র্যাগমেন্টেড পিস, এইটা আবার রিজেনারেট করবে সম্পূর্ণ নিচের পার্টটা, সরি, এই ফ্র্যাগমেন্টেড অর্গানিজমটা সম্পূর্ণ পার্টটাকে রিজেনারেট করবে, আর এই এতটুকু যে অংশ থেকে গেল এইটাও রিজেনারেট করে সম্পূর্ণ হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ট্রু রিজেনারেশন, মানে একটা অর্গানিজম ওর ফ্র্যাগমেন্টেড মানে আলাদা হওয়া একটা পার্ট থেকে সম্পূর্ণ আবার একটা গোটা নতুন একটা জীবের রূপ আকার ধারণ করে নিতে পারে, এটাকে বলা হচ্ছে ট্রু রিজেনারেশন। The fungi, the filamentous algae, the protonema of mosses all easily multiply by fragmentation. The fungi, the filamentous algae, the protonema of mosses all easily multiply by the fragmentation, যেটা দেখালাম। When it comes to unicellular, এটা multiply by fragmentation ওটা আলাদা। When it comes to unicellular organisms like bacteria, unicellular algae or amoeba, reproduction is synonymous with growth. আর ইউনিসেলুলার মানে এককোষী প্রাণীদের ক্ষেত্রে যেমন ব্যাকটেরিয়া, ইউনিসেলুলার অ্যালগি অর অ্যামিবা, রিপ্রোডাকশন ইজ সিনোনিমাস উইথ গ্রোথ, মানে রিপ্রোডাকশন আর গ্রোথ একসাথেই হয়ে থাকে। এক্সাম্পল, ইনক্রিজ ইন নাম্বার অফ সেলস, যত ওরা ডিভাইড করতে পারবে, যত মানে সেল ডিভিশন করতে হবে, তত তাদের গ্রোথ হবে, প্লাস হচ্ছে রিপ্রোডাকশন। মানে অ্যামিবা, মনে করো এটা অ্যামিবা কি হয়, এককোষী হয়, ওর মধ্যে সেল একটাই থাকবে, এই সেলটা যখন ডিভাইড করার পরে দুটো অ্যামিবা প্রডিউস করবে, এর একটা সেল, এই সেলটা ডিভাইড হয়ে দুটো অ্যামিবা প্রডিউস করবে, তাহলে সেল ডিভিশন হয়ে গেল, সেল ডিভিশনের সাথে সাথে রিপ্রোডাকশন হয়ে গেল। বোঝা গেল? এই জন্য বলা হয়েছে রিপ্রোডাকশন ইজ সিনোনিমাস উইথ গ্রোথ in case of the unicellular algae or amoeba, bacteria, etc. We have already defined growth as equivalent to increase in cell number or mass.
Hence, we notice that in single-celled organisms, we are not very clear about the usage of these two terms, growth and reproduction. Further, there are many organisms which do not reproduce, যেমন মিউলস, স্টেরাইল ওয়ার্কার বিস, ইনফার্টাইল হিউম্যান কাপল। এমন অনেক লিভিং অর্গানিজম আছে যারা রিপ্রোডিউস করতে পারে না, যেমন মিউল, স্টেরাইল ওয়ার্কার বি মানে হচ্ছে মৌমাছির যে শ্রমিক মৌমাছি, যেটা তোমরা ছোটোবেলা পড়েছো, ইনফার্টাইল হিউম্যান কাপল, এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে রিপ্রোডিউস করতে পারে না। Hence, reproduction also cannot be all-inclusive defining characteristic of a living organism. Of course, no non-living object is capable of reproducing or replicating by itself. তাহলে কিছু কিছু প্রাণী আছে, অর্গানিজম, লিভিং অর্গানিজম আছে যারা রিপ্রোডিউস করতে পারে না, যেমন মিউলস, স্টেরাইল ওয়ার্কার বি মানে শ্রমিক মৌমাছি, ইনফার্টাইল হিউম্যান কাপল, কিছু কিছু মানুষ কাপল যারা রিপ্রোডিউস করতে পারে না। তার মানে রিপ্রোডাকশনকেও তুমি কোনো লিভিং অর্গানিজমের ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক হিসেবে তোমরা নিতে পারবে না, কারণ এখানে এক্সেপশন চলে আসছে। Of course, no non-living object is capable of reproducing or replicating by itself. তার মানে রিপ্রোডাকশনও একটা লিভিং সিস্টেমের ক্রাইটেরিয়া, ক্যারেক্টারিস্টিক। কারণ ডেড অর্গানিজম কোনোদিনও রিপ্রোডিউস করতে পারে না। তাহলে এটার এতটুকু প্যারা তোমরা কনক্লুশনটা কি হবে, মানে মেইন তোমাদের পয়েন্টটা কি হবে, reproduction is not the defining property of living organism, because mules sterile worker bee, infertile human couple, all are living organism but can't reproduce. Reproduction is a না এতটুকুই থাক। তাহলে তোমাদের কনক্লুশন এতটুকুই থাকবে, সেটা হচ্ছে reproduction is not the defining property of the living organism, because mule, sterile worker bees, infertile human couples all are living organisms but can't reproduce. এটা হচ্ছে তোমাদের এক্সেপশন। বোঝা গেল? Another characteristic of life is the metabolism. Metabolism হচ্ছে সেল টু সেল ইন্টারাকশন, তোমার মানে অর্গানিজমের, লিভিং অর্গানিজমের বডির ভিতরে সেল টু সেল ইন্টারাকশন। All living organisms are made up of chemicals. These chemicals, small and big, belonging to various classes, sizes, functions, etc., are constantly being made and changed into some other biomolecules. These conversions are chemical reaction or metabolic reaction. There are thousands of metabolic reactions occurring simultaneously inside all living organisms. Another characteristic of life is metabolism.
মেটাবলিজম কনভার্জন সেল টু সেল ইন্টারাকশনের মাধ্যমে হচ্ছে এক টাইপের জিনিস মানে একটা কেমিক্যাল আর একটা কেমিক্যালে পরিণত হওয়া, কনভার্ট হওয়া, এগুলোকে বলা হচ্ছে মেটাবলিজম। অল লিভিং অর্গানিজমস আর মেড আপ অফ কেমিক্যালস। তোমাদের শরীরেও আছে, অন্য লিভিং অর্গানিজমের শরীরে বিভিন্ন রকম হরমোন, প্রোটিন এসব রয়েছে। These chemicals, small and big, belonging to the various classes, sizes, functions, etc., are constantly being made and changed into some other biomolecule. এইসব কেমিক্যালগুলো বিভিন্ন সাইজের, বিভিন্ন শেপের হয় আর বিভিন্ন রকমের কম্পোজিশনের হয়ে থাকে, আর এরা বিভিন্ন রকমের কাজ করে। এইসব যে মানে জিনিসগুলো, কেমিক্যালগুলো, এই কেমিক্যালগুলো কনস্ট্যান্ট মানে প্রত্যেকটা সময় একটা কেমিক্যাল আর একটা কেমিক্যালে পরিণত হচ্ছে, সেটার থেকে আর একটা নতুন কোনো কেমিক্যাল বা দুটো কেমিক্যাল একসাথে মিক্স হয়ে নিয়ে একটা নতুন কেমিক্যাল গঠন করছে, এটা হতে থাকে। দিস কনভার্জনস আর কেমিক্যাল রিয়াকশন অর মেটাবলিক রিয়াকশন। এই কনভার্জন রিয়াকশনগুলোকে বলা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন অর মেটাবলিক রিয়াকশন। দেয়ার আর থাউজেন্ডস অফ মেটাবলিক রিয়াকশনস অকারিং সাইমালটেনিয়াসলি ইনসাইড অল লিভিং অর্গানিজম। হাজারেরও বেশি এইসব এরকম মেটাবলিক রিয়াকশন প্রত্যেকটা লিভিং অর্গানিজমের ভিতরে সব সময় হয়ে থাকে একসাথে। বি দে ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার, তারা এখন এককোষী হোক আর বহুকোষী জীব হোক। অল প্লান্টস, অ্যানিমালস, ফাঙ্গি অ্যান্ড মাইক্রোবস এক্সিবিট মেটাবলিজম। সমস্ত রকমের উদ্ভিদ, প্রাণী, ফাঙ্গি, মাইক্রোব মানে ছোটো ছোটো যেগুলো মাইক্রোস্কোপিক অবজেক্ট হয়, এক্সিবিট মেটাবলিজম, তাদেরও মেটাবলিজম আছে শরীরে। The sum total of all chemical reactions occurring in our body is metabolism. No non-living object exhibits metabolism. তার মানে শরীরের মধ্যে সাম টোটাল অফ অল দ্য কেমিক্যাল, যত রকমের মেটাবলিক রিয়াকশন মানে কেমিক্যাল রিয়াকশন আমাদের শরীরের ভিতরে হচ্ছে, বিভিন্ন অর্গানিজমের শরীরের ভিতরে হচ্ছে, সেগুলোকে একসাথে বলা হচ্ছে তোমার মেটাবলিজম। ঠিক আছে? নো নন লিভিং অবজেক্ট এক্সিবিটস মেটাবলিজম। কোনো নন লিভিং অবজেক্ট মেটাবলিজম ওর শরীরে বা ওর মধ্যে থাকে না, ওর মধ্যে হয় না, এইসব কেমিক্যাল রিয়াকশন তার মধ্যে হয় না। Metabolic reactions can be demonstrated outside the body in cell-free system, and isolated metabolic reactions outside the body of an organism performed in a test tube is neither living nor non-living. মেটাবলিক রিয়াকশন যেগুলো তোমাদের লিভিং অর্গানিজমের শরীরের ভিতরে হয়ে থাকে, সেগুলোকে তোমরা সেল ফ্রি সিস্টেমে ল্যাবের মধ্যেও করে দেখাতে হবে। দুটো কেমিক্যাল, পার্টিকুলার একটা রিয়াকশানে দুটো কেমিক্যাল একসাথে মিশালে সেটা থেকে একটা, সেটাও একটা মেটাবলিক রিয়াকশন তুমি শো করলে ল্যাবের মধ্যে, সেল ফ্রি মানে বডির বাইরে, অর্গানিজমের বাইরে। An isolated metabolic reaction outside the body of an organism performed in a test tube is neither living nor non-living. সেটাকে লিভিংও বলা চলে না, আবার নন লিভিংও বলা চলে না। যেটা তুমি টেস্ট টিউবের মধ্যে পারফর্ম করলে, ল্যাবের মধ্যে পারফর্ম করলে, একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে পারফর্ম করলে। Hence, while metabolism is a defining feature of all living organisms without exception, isolated metabolic reactions in vitro are not living things but surely living reaction. Hence, cellular organization of the body is the defining feature of life form. তাহলে দেখো এটার থেকে তোমরা কনক্লুশন কি আসতে পারো? মেটাবলিজম is a defining property of all living organisms. কিন্তু এক্সেপশন ছাড়া আইসোলেটেড মেটাবলিক রিয়াকশন ইন ভাইট্রো মানে অর্গানিজমের বডির বাইরে যেসব মেটাবলিক রিয়াকশন পারফর্ম তোমরা করাচ্ছ, মানে ল্যাবে করাচ্ছ বা টেস্ট টিউবের মধ্যে করাচ্ছ, সেটার ক্ষেত্রে সেটা কোনো লিভিং থিং না, কিন্তু রিয়াকশনটা লিভিং, মানে রিয়াকশনটা লিভিং, কিন্তু সেটা লিভিং থিংয়ের মধ্যে হচ্ছে না, তোমার বাইরে করাচ্ছ আলাদা হবে, ওই জন্য ওটা লিভিং থিং না। Hence, cellular organization of the body is the defining feature of the life form. তাহলে কনক্লুশনে কি আসতে পারি? যখন অর্গানিজমের ভিতরে হচ্ছে সেলুলার অর্গানাইজেশনে, তখন সেটা লিভিং থিং প্লাস লিভিং রিয়াকশন, কিন্তু যখনই সেলের বাইরে হলো, বাইরে তুমি ল্যাবের মধ্যে করলে, সেটা লিভিং
লিভিং থিং হলো না, কিন্তু লিভিং রিয়াকশন হলো। তার মানে লিভিং থিং কখন, যখন সেলুলার অর্গানাইজেশনের মধ্যে হচ্ছে। তাহলে কনক্লুশনে কি আছে, মানে কনক্লুশনটা কি বলতে পারো তোমরা? সেলুলার অর্গানাইজেশন of the body is the defining feature of life forms। বুঝা গেল? এবার আসবো নেক্সটে। তাহলে এখানে মেটাবলিজম ইজ আ ডিফাইনিং প্রপার্টি অফ অল লিভিং অর্গানিজম, সেলুলার অর্গানাইজেশন অফ দ্য বডি ইজ দ্য ডিফাইনিং ফিচার অফ লাইফ ফর্ম। এটা হচ্ছে তোমাদের দুটো কনক্লুশন। Perhaps the most obvious and technically complicated feature of all living organisms is this ability to sense their surrounding or environment and respond to these environmental stimuli, which could be physical, chemical or biological। সবচেয়ে কমপ্লিকেটেড লিভিং অর্গানিজমের ক্যারেক্টারিস্টিক কোনটা? সেটা হচ্ছে অ্যাবিলিটি টু সেন্স দ্য এনভায়রনমেন্ট, মানে তোমার আশেপাশে একটা লিভিং অর্গানিজমের আশেপাশে যা যা ঘটছে সেটাকে সেন্স করা, সেটার উপর একটা প্রতিক্রিয়া দেওয়া, একটা সুইটেবল একটা রেসপন্স দেওয়া। তো এনভায়রনমেন্টাল স্টিমুলি হুইচ কুড বি, সেটা ফিজিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে অথবা বায়োলজিক্যালও হতে পারে। উই সেন্স আওয়ার এনভায়রনমেন্ট থ্রু আওয়ার সেন্স অর্গ্যান, আমাদের যেগুলো সেন্স অর্গ্যান আছে সেগুলোর মাধ্যমে আমরা এনভায়রনমেন্টকে সেন্স করতে পারি। যেমন নাক দিয়ে গন্ধ নিতে পারি আমরা, স্মেল কীরকম স্মেল আসছে সেটার উপর আমরা প্রতিক্রিয়া দিতে পারি, কান দিয়ে শুনতে পারি, চোখ দিয়ে দেখতে পারি, এসব। Plants respond to external factors like light, water, temperature, other organisms, pollutants, etc. Plants মানে উদ্ভিদরা সাধারণত কোন কোন এক্সটার্নাল স্টিমুলিতে ওরা আর কি রেসপন্ড করে, যেমন সেটা হতে পারে কি লাইট, জল, টেম্পারেচার মানে ওয়াটার অ্যাভেলেবিলিটি ওদের কাছে, টেম্পারেচার হতে পারে, আদার অর্গানিজম আর পলিউটেন্ট যেগুলো হয় এসব এক্সেট্রা। অল অর্গানিজমস from the prokaryotes to the most complex eukaryotes can sense and respond to environmental cues. All organisms from prokaryotes to the most complex eukaryotes, prokaryotes মানে হচ্ছে প্রো মানে হচ্ছে প্রিমিটিভ মানে হচ্ছে প্রাচীন কালে যেসব অর্গানিজম আছে তার থেকে শুরু করে এখনকার কমপ্লেক্স ইউক্যারিওটস মানে হচ্ছে অ্যাডভান্স, যারা এখনকার অ্যাডভান্সড প্রাণী, তারা সবাই প্রোক্যারিওট থেকে শুরু করে তোমার মোস্ট কমপ্লেক্স ইউক্যারিওটস পর্যন্ত সবাই এনভায়রনমেন্টের মধ্যে যা যা হচ্ছে সেটাকে সেন্স করতে পারে, প্লাস একটা সুইটেবল রেসপন্ড, একটা প্রতিক্রিয়া মাউন্ট করতে পারে এনভায়রনমেন্টে। পিরিয়ডস ফটোপিরিয়ড অ্যাফেক্টস রিপ্রোডাকশন ইন সিজনাল ব্রিডার্স বোথ প্লান্টস অ্যান্ড অ্যানিমাল। ফটোপিরিয়ড মানে হচ্ছে লাইটের ডিউরেশন, সূর্য থেকে যে লাইটটা পড়ে সেটার যেটা ডিউরেশন, সেটা কতক্ষণ ধরে পড়ছে, কীরকম ইন্টেন্সিটিতে পড়ছে, সেইটাকে বলা হচ্ছে ফটোপিরিয়ড। ফটোপিরিয়ড অ্যাফেক্টস রিপ্রোডাকশন ইন সিজনাল ব্রিডার্স বোথ প্লান্টস অ্যান্ড অ্যানিমাল। এই ফটোপিরিয়ডটা কাদের উপর এফেক্ট করে? সেটা হচ্ছে সিজনাল ব্রিডার, যারা একটা পার্টিকুলার সিজনে ব্রিড করে, রিপ্রোডিউস করে, সেটা প্লান্টও হতে পারে, অ্যানিমালও হতে পারে, তাদেরকে এফেক্ট করে। অল অর্গানিজমস হ্যান্ডেল কেমিক্যালস এন্টারিং দেয়ার বডিজ, অল অর্গানিজমস দেয়ারফর আর অ্যাওয়ার অফ দেয়ার সারাউন্ডিং। যত রকমের অর্গানিজম আছে সবাই বিভিন্ন রকম কেমিক্যাল যেটা তাদের বডিতে এন্টার করে সেটাকে হ্যান্ডেল করে, সেটা কীরকম মানে সেটা যদি মানে সেটা যদি খারাপ হয় তার জন্য বডি তার অ্যান্টিবডি প্রডিউস করে সেটাকে ধ্বংস করার জন্য। এইভাবে তারা প্রত্যেকটা অর্গানিজম তার বডির ভিতরে যেই টাইপেরই কেমিক্যাল এন্টার করুক তার বডিকে, সেটাকে হ্যান্ডেল করে। হিউম্যান বিইং, এর থেকে বোঝা যায় যে প্রত্যেকটা অর্গানিজম তার সারাউন্ডিং আশেপাশে যা যা হচ্ছে সেটা নিয়ে একটু অ্যালার্ট থাকে। হিউম্যান বিইং ইজ দ্য অনলি অর্গানিজম হু ইজ অ্যাওয়ার অফ হিমসেলফ অ্যাজ আ হ্যাজ সেলফ কনসিয়াসনেস। হিউম্যান বিইং, মানুষ হচ্ছে এমন একটা প্রাণী
এমন একমাত্র প্রাণী যে তার আশেপাশের যে পরিবেশ আছে সেটা নিয়ে সে খুব অ্যালার্ট থাকে অ্যান্ড সেলফ কনসিয়াস, এবং সেটার উপর অ্যাকশন নিতে পারে। সেটার উপর তার মানে কারোর বডিতে যদি কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া বা কোনো অন্য কোনো প্যাথোজেন যদি এন্টার করে, তাহলে বডি, তা হিউম্যান বডি কী করে, সেটার জন্য প্রয়োজনীয় যেটা অ্যান্টিবডি সেটাকে ধ্বংস করার জন্য সেই অ্যান্টিবডি বানায়। এই জন্য বলা হয় যে হিউম্যান বডি হচ্ছে সেলফ কনসিয়াসনেস আছে এবং সে অ্যালার্ট থাকে সবসময়। কনসিয়াসনেস দেয়ারফর বিকামস দ্য ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম। কনসিয়াসনেস মানে হচ্ছে তুমি কত মানে বডি কিভাবে রিয়াক্ট করছে সেটাকে বলা হচ্ছে কনসিয়াসনেস প্রত্যেকটা এক্সপোজিওরের ক্ষেত্রে। সেটাকে বলা হচ্ছে ডিফাইনিং প্রপার্টি অফ দ্য লিভিং অর্গানিজম। তাহলে কনক্লুশন কি? When it comes to the human being, it is all more difficult to define the living state. We observe patients lying in coma in hospitals, virtually supported by machines which replace the heart and the lung. The patient is otherwise brain dead. The patient has no self-consciousness. Are such patients who never come back to the normal life, living or non-living. হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে এই কনসিয়াসনেসটাকে মানে লিভিং স্টেটটাকে কি বলবো explain করা খুবই কঠিন. It is more difficult to define the living state. We observe patients lying in coma in hospitals, virtually supported by machines which replace the heart and lung. তোমরা অনেক ইয়েতে হয়তো অনেকে দেখেছো বা অনেকে জানো হয়তো, হসপিটালের বেডে অনেক পেশেন্ট এমন আছে যারা হচ্ছে কোমায় চলে যায় এবং তারা ভার্চুয়ালি তাদেরকে সাপোর্ট করা হয় হচ্ছে হার্ট আর লাংসটাকে রিপ্লেস করে, অন্য মেশিন দিয়ে তাদের ব্লাড সার্কুলেশনটাকে অ্যাক্টিভ রাখা হয় আর হচ্ছে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। তারা কোমাতে যায়, কোনো রকমের রেসপন্স দেয় না। দ্য পেশেন্ট ইজ আদারওয়াইজ ব্রেন ডেড, অথবা পেশেন্টটা ব্রেন ডেড হয়ে যায়। দ্য পেশেন্ট হ্যাজ নো সেলফ কনসিয়াসনেস, তার কোনো কনসিয়াসনেস, সে কোনো রকমের প্রতিক্রিয়া দেখায় না, কোনো আশেপাশে যত রকমের ঘটনা ঘটে সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। আর সাচ পেশেন্টস হু নেভার কাম ব্যাক টু দ্য নর্মাল লাইফ, লিভিং অর নন লিভিং। এইসব পেশেন্ট যারা কোনোদিনও নর্মাল লাইফে আসে না, ফেরে না বা খুবই কম ফিরে আসে, তারা কি লিভিং অর নন লিভিং, সেটা হচ্ছে কোশ্চেন মার্ক। In higher classes, you will come to know that all living phenomena are due to the underlying interaction. Properties of tissues are not present in the constituent cells but arise as a result of interactions among the constituent cells. Similarly, properties of cellular organelles are not present in the molecular constituents of the organelle but arise as a result of interactions among the molecular components comprising the organelle. লিভিং ফেনোমেনা ডিউ টু দ্য আন্ডারলাইং ইন্টারাকশনের জন্য হয়ে থাকে। প্রপার্টিস অফ আ টিস্যু আর নট প্রেজেন্ট ইন দ্য কনস্টিটিউয়েন্ট সেল। একটা টিস্যু সেটা অনেক রকমের সেল দিয়ে একসাথে গঠন, অনেক রকমের সেল একসাথে একজোট হয়ে তারপরে একটা টিস্যু গঠন করে। এইবার টিস্যুটা একটা পার্টিকুলার ফাংশন প্রোভাইড করে। এইবার সেই ফাংশনটা মানে টিস্যুটা যে ফাংশনটা মানে আর কি পারফর্ম করছে সেটা কিন্তু ওটার যে কনস্টিটিউয়েন্ট সেলগুলো, যেই সেলগুলো দিয়ে তৈরি, সেই সেলগুলোর মধ্যে নাও থাকতে পারে। কিন্তু যখন সেলগুলো এক জায়গায় হয়ে গেল, একসাথে আসলো, তখন ওরা নতুন একটা মানে ফাংশন পারফর্ম করা শুরু করলো। এটাই এখানে বলা হয়েছে যে অল লিভিং ফেনোমেনা আর ডিউ টু দ্য আন্ডারলাইং ইন্টারাকশন। সেলগুলো একসাথে ইন্টারাক্ট হলো, তারপরে একটা নতুন কাজ শুরু করলো, তার আগে ওই কাজটা পার্টিকুলার সেলগুলো করতো না। Properties of tissues are not present in the constituent cells but arise as a result of interactions among the constituent cells. Similarly, properties of cellular organelles are not present in the molecular constituents of the organelle but arise as a result of interactions among the molecular components comprising the organelle. একটা অর্গানেলের ক্ষেত্রে সে যে কাজটা করছে সেই কাজটা সেই অর্গানেলটা যেই মলিকুলার কনস্টিটিউয়েন্ট দিয়ে তৈরি তারা করতো না।
কিন্তু এই মলিকুলার কনস্টিটিউয়েন্টসগুলো যখন এক জায়গায় হয়ে একটা সেলুলার অর্গানেল তৈরি করলো, সেই অর্গানেলটা নতুন একটা কাজ পারফর্ম করতে যাচ্ছে। এটার মানে ওটা কি হলো, যে অল লিভিং ফেনোমেনন আর ডিউ টু দ্য আন্ডারলাইং ইন্টারাকশন। সেলুলার মলিকুলার কনস্টিটিউয়েন্টস অফ দ্য সেলুলার অর্গান একসাথে হলো মলিকুলার কনস্টিটিউয়েন্টসগুলো, তারপর একটা নতুন ফাংশন তারা প্রোভাইড করছে তাদের মধ্যে ইন্টারাকশনের জন্য। বোঝা গেল? These interactions result in emergent properties at a higher level of organization. This phenomenon is true in the hierarchy of organizational complexity at all levels. Therefore, we can say that living organisms are self-replicating, evolving, and self-regulating interactive systems capable of responding to external stimuli. এখানে দেখো কি বলছে, we can say that living organisms are self-replicating, evolving, and self-regulating interactive systems capable of responding to external stimuli. We can say that living organisms are self-replicating, evolving, and self-regulating interactive systems capable of responding to the external stimuli. এটা হচ্ছে conclusion. Biology is the story of life on earth. Biology is the story of evolution of living organisms on earth. All living organisms, present, past, and future, are linked to one another by sharing of the common genetic material, but to varying degrees. Story of biology is the story of life on earth. Biology is the story of evolution of living organisms on earth. Evolution মানে হচ্ছে মানে কি বলবো, ইভলভ হওয়া, আস্তে আস্তে অ্যাডভান্স, প্রিমিটিভ থেকে প্রাচীন থেকে অ্যাডভান্সের দিকে আগানো। Evolution of living organisms on earth. All living organisms, present, past, and future, are linked to one another by sharing of the common genetic material, but to varying degrees. পাস্ট মানে অতীত থেকে এখন হচ্ছে বর্তমান আর ভবিষ্যৎ পর্যন্ত প্রত্যেকটা যত রকমের লিভিং অর্গানিজম আসবে, নতুন যারা প্রডিউস হবে বা এখন যারা আছে আর আগে যারা ছিল, সবাই একসাথে লিঙ্ক থাকবে একটা জিনিসে, সেটা হচ্ছে তাদের জেনেটিক ম্যাটেরিয়াল। সেটা পার্টিকুলার টাইম পিরিয়ড পর পর একটু ভ্যারি করতে পারে, কিন্তু খুব বেশি সেখানে কোনো ভেরিয়েশন দেখা যাবে না। বোঝা গেল? এতটুকু হচ্ছে তোমাদের হোয়াট ইজ লিভিং, এতটুকু হচ্ছে তোমাদের হোয়াট ইজ লিভিং এর মধ্যে ছিল, যেটা তোমাদের নতুন এনসিইআরটিতে নেই। আজকে ফার্স্ট লেকচার আজকে এতটুকুই থাকবে। যতটুকু এখানে তোমাদের পড়ালাম, দেখালাম, এতটুকু তোমরা ভালো মতো রিভাইজ করবে। আমি ভিডিওর শেষে এই পেজ দুটো আমি ভিডিওর শেষে আমি জয়েন করে দিব।
ভালো করে নোটগুলো রিভাইজ করবে, আর বায়োলজির জন্য আলাদাভাবে কোনো নোটস বানাতে হবে না, এনসিইআরটিটাই বারবার পড়বে, তাহলেই হবে। যত বেশি এনসিইআরটি রিড করবে তত বেশি তোমাদের হচ্ছে মানে টপিকগুলো ফ্লুয়েন্ট হবে, আর স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন যখন করতে যাবে তখন সুবিধা হবে। বোঝা গেল? তাহলে আজকে এতটুকুই থাকলো এই ভিডিওটিতে। আজকে ফার্স্ট লেকচার তোমাদের বায়োলজি। যাওয়ার আগে অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ।